বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গতকাল 17ই মে দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কেননা এই দিনে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা, তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন 1981 সালে। প্রশ্ন হচ্ছে যে তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গটি কেন আসলো। আমরা সকলেই জানি যে 1975 সালে সেই নির্মম ঘটনাবলী, যে রাতে ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্যকে এবং তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরও অনেককেই হত্যা করেছিল। এবং সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা দেশের বাইরে ছিলেন, শেখ রেহানা এবং শেখ হাসিনা, এবং বাইরে থাকবার কারণে সেদিন আসলে তারা বেঁচে যান। তারপরে নানান দেশে নানাভাবে নানান আশ্রয়ে তারা ছিলেন এবং 1981 সালের এই দিনে তিনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন। মোটামুটিভাবে এটুকুই আমি আমার ভূমিকায় বললাম। আমার অতিথি যারা, তারা নিশ্চয়ই আরও বিস্তারিত বলবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকের এই বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার গুলশান থেকে যুক্ত হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব, যখন তিনি দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন তখনকার, এবং তারপরে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য, লেখালেখি করেন নিয়মিত, একাধিক গ্রন্থেরও রচয়িতা ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন রয়েছেন আমাদের সঙ্গে ঢাকার লালমাটিয়ার বাসা থেকে যুক্ত হচ্ছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, একটু আপনাকে দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই। যদি আপনি একটু ব্যাকগ্রাউন্ডটা বলেন যে আজকে যে দিনটি আমরা পালন করছি, যে 17ই মে, সেই দিনটির প্রেক্ষাপটটা যদি একটু আমাদেরকে বিস্তারিত বলেন। আপনাকে ধন্যবাদ মিস্টার জিল্লুর রহমান, এবং তৃতীয় মাত্রাকে অভিনন্দন এবং সুভাষ সিংহ রায়কে সম্প্রীতি শুভকামনা। আজকের দিনটা এই 40 বছর আগে 17ই মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মহৎ একটি দিন। ওই দিন কিন্তু বাংলাদেশের আকাশে ঘনঘটা ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া, কিন্তু তার চেয়েও বেশি মারাত্মক দুর্যোগপূর্ণ ছিল বাংলাদেশের অবস্থা। রাজনীতিতে তখন হযবরল অবস্থা। আওয়ামী লীগ 3 ভাগে বিভক্ত। বলা হয় যে মানি ইজ নো প্রবলেম, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ান। এই সমস্ত আবহ চলছে। তার মধ্যে আপনি যেমনটি বললেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা অনেক চড়াই উতরাই পেরিয়ে, প্রথমত তো ঘটনার পরে যিনি বঙ্গবন্ধুর কৃপায় বিদেশে রাষ্ট্রদূত, বাড়ি থেকে প্রায় বের করে দেন। আবার অন্যদিকে একজন পেশাদার কূটনীতিবিদ, তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে তাদেরকে তার বাড়িতে নিয়ে আসেন, মাতা পিতার স্নেহ দেন। সেই কথা তো, এটা অনেক ট্রমেটিক শেখ হাসিনার জন্য, এবং যাকে জাতির পিতা অনেক লালন পালন করেছিলেন, অনেক আশা ভরসা করে মন্ত্রী মিনিস্টার করেছিলেন, এমপি করেছিলেন, তাকেও শুনেছি শেখ রেহানা অনেক অনন্য অভিনয় করেছে যে আপনি তো সরকারের পররাষ্ট্রমন্ত্রী, আপনি কেন আন্তর্জাতিক মিডিয়ায় একটা বক্তব্য দেন না এই ঘটনাকে, এটাকে ধিক্কার দিয়ে। এনিওয়ে, তিনি আসলেন এবং আমি আওয়ামী লীগকে অনেক ধন্যবাদ দেই যে ক্ষত বিক্ষত অবস্থা তারা বুঝতে পারলেন যে একজন শেখ হাসিনা ছাড়া তাদের হাল ধরার মতো লোক নাই। সেই জন্য শেখ হাসিনা, যদিও কেউ যদি বলেন যে তিনি উত্তরাধিকার সূত্রে রাজনীতিবিদ, আমি বেশ আপত্তি করি। হ্যাঁ, তিনি জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান, সেটা ঠিক আছে, কিন্তু তিনি নিজ গুণে কিন্তু রাজনীতিবিদ। ইডেন কলেজে তিনি যখন জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন, তখন কিন্তু 63 সন, আইয়ুব মোনেমের কিন্তু প্রচন্ড রক্তচক্ষু, এইটাকে ডিঙিয়ে তিনি কিন্তু সাধারণ সম্পাদক হন। কিন্তু এই আরো বলতে হবে যে প্যানেলের বাকি সব কিন্তু ছাত্র ইউনিয়নের থেকে নির্বাচিত হয়েছে, একাই ছাত্রলীগ থেকে। তারপরে উনি তো আয়সা মানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের
ওই রকম ভাবে না করে একেবারে আওয়ামী লীগের শীর্ষে তাকে বসানো হলো। আমি অবশ্যই ধন্যবাদ দেই আমার প্রয়াত বন্ধু আব্দুর রাজ্জাক এবং আমি ডক্টর কামাল হোসেন সাহেবকে ধন্যবাদ দিই। তারা উদ্যোগী হয়ে অন্যরা সমর্থন দিয়ে শেখ হাসিনাকে দেশে আনলেন। তিনি দেশে ফিরেই ৩২ নম্বরে যেতে চাইলেন, তাকে মানা করা হলো, তাকে যেতে দেওয়া হলো না। এমনকি তিনি একটা নোটিশ পেলেন যে ৩২ নম্বরের বাড়ির কিস্তি বকেয়া হয়ে যাওয়াতে ওর বরাদ্দ হয়তো বাতিল হয়ে যেতে পারে এরকম। যাই হোক, তিনি হাল ধরলেন। আমি কিন্তু বলবো, যদি তার জীবনের উপর দিয়ে ওই পর্যন্ত বা পরবর্তীতে যে ঝড়ঝঞ্ঝা বয়ে গেছে, একজন সাধারণ মানুষ কিন্তু ওইটার থেকে উঠে দাঁড়িয়ে মানুষকে নেতৃত্ব দিয়ে দেশটাকে একেবারে চমৎকার একটা ভাবমূর্তিতে নিয়ে যাওয়া খুব সাধারণ কোনো কর্ম নয়। কোনো কাজেই তার প্রত্যাবর্তন, তার নেতৃত্ব অসাধারণ। তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, তিনি অনেক সাহসের পরিচয় দিয়েছেন, তিনি অনেক চিন্তা ভাবনা করে মানুষের কল্যাণের জন্য বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে এবং সংবিধানে বিবৃত অবস্থান থেকে সোনার বাংলায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দীপ্ত শপথে দেশে আসলেন এবং সেইভাবে কাজ শুরু করলেন, আওয়ামী লীগকে গঠন করলেন। আমি এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে বললাম। জি, আমি আসবো আবার আপনার কাছে, আবার আসবো। মিস্টার সুভাষ সিংহ রায়, যে কোনো নাগরিকের তার দেশে, তার মাতৃভূমিতে ফেরার অধিকার রয়েছে, তিনি সেখানে থাকবেন, সেটাই স্বাভাবিক, যদি না বাইরে অন্য কাজে থাকেন। এবং তিনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই দেশে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, যার নামে যুদ্ধ হয়েছে, আমাদের স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধের প্রধান পুরুষ, যিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন, জীবনের প্রায় 14টি বছর জেল খেটেছেন এবং তার পরিবারও সাফার করেছে, তার সঙ্গে অনেকে আত্মাহুতি দিয়ে সাফার করেছেন এবং তার এই দীর্ঘ সংগ্রামে তিনি যখন জেলে ছিলেন, আন্দোলন সংগ্রামে ছিলেন, তখনও তো তার পরিবার নানাভাবে সাফার করেছে। তো সেই কারণে নিঃসন্দেহে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন একটি ঐতিহাসিক ঘটনা। কিন্তু আমি আপনার কাছে যেটি শুনতে চাইবো বা বুঝতে চাইবো যে তার এই প্রত্যাবর্তনে আসলে বাংলাদেশের অর্জন কি, বাংলাদেশ কি পেল তার কাছ থেকে? অসংখ্য ধন্যবাদ সুভাষ সিংহ রায়। জিল্লুর রহমান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কারণেই যে তৃতীয় মাত্রায় আজকের এই অনুষ্ঠানে এমন একজন ঋদ্ধিমান মানুষের সাথে আমাকে সংযুক্ত করেছেন, যেটা আমার জন্য একটা বড় রকমের গর্বের বিষয়, আমার খুব সৌভাগ্যের বিষয়। বঙ্গবন্ধুর একান্ত সচিব ছিলেন যিনি। আমি আপনাকে শুধু ছোট্ট করে একটু বলি, এই যে আপনার অনুষ্ঠানের সাথে যে সংযুক্ত করেছেন যে পোস্টারটি, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিন যেই সাদা কালো যে পোস্টারটি আপনি সংযুক্ত করেছেন, এই পোস্টারটি আওয়ামী লীগের কর্মীরা ছাপিয়েছিলেন আরামবাগের একটি প্রেসে এবং সমস্ত গোয়েন্দা বাহিনীর চক্ষু এড়িয়ে এবং খুব সতর্কতার সাথে পোস্টারটি ছাপানো হয়েছিল এবং এই পোস্টার সারা বাংলাদেশে গিয়েছিল। এখনকার মতো নয়, তখনকার দিনে যারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতা কর্মী ছিলেন, সাধারণ নাগরিক ছিলেন, তারা গভীর রাত্রে তারা নিজেরাই নেতারা কিন্তু পোস্টার লাগিয়েছিলেন। আর একটা কথা আমি একটু উল্লেখ করি, হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যেদিন 1981 সালের 17ই মে শেখ হাসিনা এই আজকের দিনে ফিরে আসেন, সেদিন বিআরটিসির যারা বাসের যারা হেল্পার ছিল, তারা গুলিস্তান থেকে ফার্মগেট পর্যন্ত যে সমস্ত বাস গিয়েছিল, প্রত্যেকটা বাসে তারা ডেকে ডেকে বলেছিল যে আসেন, কোনো ভাড়া লাগবে না, আজকে ফার্মগেটে আসেন, বঙ্গবন্ধুর কন্যা আসছে, বঙ্গবন্ধুর মেয়ে আসছে, কেউ বলেছেন শেখ সাহেবের মেয়ে আসছেন। এমন একটি ভালোবাসার জায়গায় শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন যে কথাটি উল্লেখ করলেন, পরিস্থিতি কেমন ছিল, যেদিন তিনি ফিরে আসেন তার 5 দিন আগে মিউজিক পত্রিকা তার একটা সাক্ষাৎকার নিয়েছিল দিল্লি থেকে। তাকে জিজ্ঞেস করেছিলেন, মানে আজকের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বাংলাদেশের পরিস্থিতি জেনেও, এত ভয়ঙ্কর পরিস্থিতি জেনেও কিন্তু বাংলাদেশে কেন যাচ্ছেন, আপনার তো জীবনের ঝুঁকি আছে। তখনকার শেখ হাসিনার বয়স মাত্র 34। তিনি বললেন, মহৎ কাজ করতে হলে ঝুঁকি নিতেই হয়,
আর আমি ঝুঁকি জেনেই বাংলাদেশে যাচ্ছি। আমি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে আমাকে এই দায়িত্ব পালন করতেই হবে। কেমন ছিল সেই দিনটি? যারা পুরনো দিনের মানুষ আছেন তারা খুব ভালো করে বুঝবেন। আমার একটি লেখা আপনি পড়েছেন এবং আপনারও খুব পছন্দ হয়েছে, শেখ হাসিনা নিয়ে ভাবনা। আমি বেশ কয়েকদিন আগে লিখেছিলাম। আজকের শেখ হাসিনা এই 40 বছর যে পথ চলছেন, সেই পথ চলায় কিন্তু সবসময় তিনি কিন্তু একেবারে যেই বাধা অতিক্রম করেছেন। কবি নির্মলেন্দু গুণ একটা কবিতা লিখেছিলেন, কবিতার নাম পথে পথে পাথর। সে জায়গায় লিখছেন যে আপনার বেদনা আমি জানি, বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়িতে আপনি পা দিয়েছেন মাত্র, আপনার প্রত্যাবর্তন এখনো শেষ হয় নাই, আপনার পথে পথে পাথর ছড়ানো, পাড়ি দিতে হবে দুর্গম গিরি কান্তার মরুপথ। আপনি দেখেন এই 2021 সালের আজকের দিনে যখন আমরা এই কথাটি বলছি, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মূলত দুইটি। একটি 11 সেই সরকার, সেই সরকারের সময়ও তার এই মে মাসের 7 তারিখে তিনি সমস্ত বাধা বিপত্তি, ভয় ভীতি অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। 41টি দেশে 153টি গণমাধ্যমে তার এই ফিরে আসা নিয়ে শিরোনাম হয়েছিল। অর্থাৎ আজকের দিনে যারা আওয়ামী লীগের সাথে যুক্ত আছেন, যারা আওয়ামী লীগের ইতিহাস জানেন না, আওয়ামী লীগের আদর্শকে, বঙ্গবন্ধুর আদর্শকে ওই অর্থে ধারণ করেন না, তাদের কাছে অনেক সময় এটা গল্পের মতো মনে হবে। কেমন ছিল সেই দিনটি? তিনি যখন রাত্রেবেলা কোনো বাসায় যে উঠবেন, কোথায় থাকবেন 1981 সালের 17 মে আওয়ামী লীগের কেউ হয়তো জানতেন না, তার থাকার কোনো জায়গা নেই। কারণ তখনও পর্যন্ত ডক্টর ওয়াজেদের যে মহাখালী আণবিক শক্তি কমিশনের যে বাসাটি পরবর্তীতে আসে সেটাও নাই। তার নিজের পিতা মাতার যে বাড়িতে নিহত হয়েছেন, 18 জন সদস্যকে হত্যা করা হয়েছিল 1975 সালে 15 আগস্ট, সেই বাড়িতে তিনি ঢুকতে পারলেন না। এবং তিনি মিলাদ পড়তে পর্যন্ত চেয়েছিলেন, সেই মিলাদ পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। তিনি বাড়ির বাইরে লেকের ধারে তিনি মিলাদ করেছিলেন। এমন একটি এই বাধার পথ প্রাচীর অতিক্রম করে তিনি এসেছিলেন। 1981 সালের 17 মে কেমন ছিল? আজ থেকে 30 বছর আগে সিলেটের, বৃহত্তর সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া থানায় গিয়েছিলাম একটি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে আমার দেখা হয়েছিল জব্বার মিয়া, তিনি আজও পৃথিবীতে নেই। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত বছর যাবত রাজনীতি করছেন, থানা আওয়ামী লীগের সেক্রেটারি, আপনার অর্জন কি? তিনি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব আমাকে রাজনীতির পথ দেখিয়েছেন। আমি নির্বাচিত সংসদ সদস্য হয়েছি যখন সংসদ সদস্য হওয়া খুব কঠিন ছিল, এবং সবচেয়ে বড় কথা, তার কন্যাকে আমার নেতা হিসেবে পেয়েছি। এবং কিছুদিন আগে আমার কাছে একজন নেতা এসেছিলেন যিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে যে পরবর্তীতে তিনি অন্য একটি রাজনৈতিক দল করেন। তিনি এসে তাকে জব্বার মিয়াকে বলেছিলেন, জব্বার মিয়া চলো একসাথে আওয়ামী লীগ করেছি, একসাথে আমার এই দলটি করি, চলো। এটা বঙ্গবন্ধুর আদর্শের দল। তখন জব্বার মিয়া যে প্রশ্ন উত্তরটি দিয়েছিলেন খুবই অসাধারণ একটি উত্তর। তিনি বলছেন যে আপনাকে তো নেতা বলে মানি, আপনি আমাদেরকে 81 সালের 17 মে ঢাকায় নিয়ে গেছিলেন, সারাদিন বৃষ্টিতে ভিজেছিলাম, বৃষ্টিতে ভিজতে ভিজতে কাক ভেজা হয়ে যখন পরবর্তীতে বঙ্গবন্ধুর মেয়ে নামলো, তখন আপনি বললেন জব্বার মিয়ারা এই দেখো তোমাদের নেতা, হাত তোলো। আমরা সবাই হাত তুললাম। আপনি বড় নেতা, একবার হাত ওঠে একবার হাত নামে, কিন্তু জব্বার মিয়াদের হাত একবার উঠলে এই যে আজকের এই পরিস্থিতি, এই 40 বছরে তার যে পথ চলা, কেমন ছিল দিনটি? আমি শেষ করছি। 1977 সালে 30 মে হানা ভোট হয়েছিল, জিয়াউর রহমানের হানা ভোট। 1978 সালে 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। কেমন হয়েছিল সে নির্বাচন? 1979 সালের 18 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হয়েছিল। কেমন হয়েছিল সে নির্বাচন? এটা সকলেই জানেন। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা, যেদিন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসেন, ওদিনের সব পত্রিকায় আপনি দেখবেন সে পত্রিকায় একটি শিরোনাম ছিল, শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি আপাতত তাদের কর্মসূচি স্থগিত করেছে। সেই আগমন প্রতিরোধ কমিটির সদস্য কারা কারা ছিল?
পরবর্তীতে আমরা জানি জিয়াউর রহমান সাহেবের মন্ত্রিসভায় ছিলেন, তারা বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় ছিলেন এবং পরবর্তী তাদের দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন। অতএব এই বাধা বিপত্তি অতিক্রম করেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের এই জায়গায়। মিস্টার রায়, আমি আসবো আবার আপনার কাছে। জি, শেষ করেছেন? শেষ হয়েছে তো নাকি? জি জি বলুন। জি, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, মিস্টার সুভাষ সিংহ রায় আসলে ব্যাকগ্রাউন্ডটি আরও কিছু ইতিহাস যোগ করলেন। সো আমি একটু যে প্রশ্নটা আমি তাকে করেছিলাম সেই প্রশ্নটা আপনাকে এবার করতে চাই যে এই 40 বছরে শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন, জাতিকে নেতৃত্ব দিয়েছেন, চারবার তিনি সরকার পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন এবং বিরোধী দলের নেত্রী হিসেবে দীর্ঘদিন ছিলেন আনুষ্ঠানিকভাবে। সো বাংলাদেশ আসলে তার এই উপস্থিতিতে, তার এই প্রত্যাবর্তনে দুবারের কথা বলেছেন। আমরা 81 সালের 17 মের কথা যদি বলি, এই 40 বছর আসলে তার কাছ থেকে কি পেল আপনি মনে করেন, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন? আপনাকে ধন্যবাদ। কিন্তু তার আগে আমাকে আরো দুটো কথা বলতেই হবে। একটা হলো, তিনি যখন আসলেন তার আগে 75-এর সে কালো রাতের পরের দিন 16ই আগস্ট, না 15ই আগস্টই তো, 15ই আগস্ট শুক্রবার খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় যোগ দিলেন। বঙ্গবন্ধুর মন্ত্রিসভার 33 জন সদস্যের মধ্যে 27 জন, 2-3 জন ছাড়া বাকিরা তো ভয়ে যোগদান করেন নাই। কাজে এই ছিল অনেক আওয়ামী লীগ নেতার ঈমান। আই এম সরি, আই এম ইউজিং এ ভেরি স্ট্রং এক্সপ্রেশন। দ্বিতীয়ত হলো, যে বয়সে শেখ হাসিনার, আমি কয়েকজন দক্ষিণাঞ্চলীয় নেতার কথা বলতে চাচ্ছি, যেমন মনে করেন যে চন্দ্রিকা বন্দনায়ক কুমারতুঙ্গা, অথবা শ্রীমতী ইন্দিরা গান্ধী, অথবা বেনজির ভুট্টো, তারা কিন্তু প্যারিসে, লন্ডন যে বয়সে লেখাপড়া করেন, তাদের পিতামাতার ধন দৌলত প্রাচুর্যের কল্যাণে, সেই সময় কিন্তু শেখ হাসিনা রাস্তা, সেই সময় কিন্তু তিনি বেগম মুজিব, বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং শেখ হাসিনা এবং অন্যান্যরা বাড়ি পাচ্ছেন না, কোথায় থাকবেন ঠিক নাই, কোন স্কুলে ভর্তি হবেন ঠিক নাই। সেই অবস্থা থেকে কিন্তু শেখ হাসিনা উঠে এসেছেন। কিভাবে উঠে এসেছেন? এই জন্য যে বাকি যাদের কথা বললাম তারা কিন্তু উচ্চবিত্তদের নেতা ছিলেন, আর শেখ হাসিনা কিন্তু একেবারে পিতার মতোই গণমানুষের নেতা। তাদের সঙ্গেই সবসময় থেকেছেন, তাদের সঙ্গে এই কথাবার্তা বলেছেন। দেখেন, নিমতলিতে আগুন লাগলো, সেই আগুনের তারপরে তিনি দুটো সিদ্ধান্ত নিলেন। বললেন, একটা বার্ন ইনস্টিটিউট হসপিটাল হবে, আর ওইখান থেকে কেমিক্যালের গুদামগুলো সরানো হবে। দেখেন, তারপরে কিন্তু 10 বছর চলে গেছে, 11 বছর চলে গেছে, আজও পর্যন্ত সেই আদেশ। এবং 3 জন খুব জাদ্রের লোক শিল্পমন্ত্রী হয়েছেন, নাম বললে তারা হয়তো লজ্জা পাবেন, 3 জনই তো আছেন। তো তারা কিন্তু সরানে, কিন্তু সরে আরো কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু বার্ন ইনস্টিটিউটটা তার হাতে ছিল, তিনি করেছেন। তিনি সেই শেখ হাসিনা যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষের কল্যাণের জন্য আন্তরিকভাবে, একান্তভাবে কাজ করতে চান। এই কোভিডের সব আমার জানা মতো অন্তত 5-6 জন রাজনৈতিক লোক, যিনি তার পার্টির বিরোধী, সংস্কৃতি সেবী, শিক্ষক, কর্পোরেট, তাদের চিকিৎসার ব্যাপারে ব্যক্তিগতভাবে সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিয়েছেন এবং ক্ষেত্র বিশেষে নিজের গাঁটে পয়সা খরচ করে চিকিৎসা করিয়েছেন। তিনি একজন রাজশাহীর মাজেদা বেগমের টেলিফোন কল নিচ্ছেন। মাজেদা বেগম বলছেন যে, মারে, আমি তো মেয়েটাকে বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তারা যে টাকা পয়সা চায় এটা তো আমি দিতে পারছি না। এই রকম হলো শেখ হাসিনা, জনমানুষের নেতা। আপনি কি তার অর্জনের কথা জিজ্ঞেস করেছেন? অর্জনের কথা বলবো। জি, মানে বাংলাদেশের প্রাপ্তি কি হলো? হ্যাঁ, বাংলাদেশ বিনির্মাণে এক বাক্যে যদি শুরু করি, সেটা হলো একটি ভগ্নস্তূপ।
একটি হতাশাব্যঞ্জক অবস্থা। একজন প্রফেসর পার্কিনসন এবং হিউজ ফালেন বলছেন বাংলাদেশ কখনো অর্থনৈতিকভাবে টেকসই হবে না, যদিও বা হয় 200 বছর লাগবে, এবং যদি হয় তাহলে আমাদের পাঠ্যপুস্তক কিন্তু নতুন করে লিখতে হবে টেস্ট কেস হিসাবে। সেই বাংলাদেশকে আজকে তিনি চমৎকার উচ্চতায় একটি ইতিবাচক অবস্থানে নিয়ে গেছেন। কিভাবে নিলেন? নেতৃত্ব দিয়েছেন, বিচক্ষণ নেতৃত্ব, পরিকল্পনা করেছেন, এবং কোনভাবে কোন কাজটি আগে করতে হবে সেটা ঠিক করেছেন, এবং কোনো বাধা বিঘ্ন অবকাঠামো নির্মাণ করেছেন। আপনার পদ্মা সেতুর কথা তো পরে আসছে, অনেক সাহস সঞ্চয় করার পরে অবকাঠামো নির্মাণের কথা বলেছেন, রাস্তাঘাট করেছেন, এবং মানুষকে শিক্ষা দীক্ষা দেওয়ার চিন্তা করেছেন, চেষ্টা করেছেন। কিষানির সঙ্গে বঙ্গবন্ধুর আমল থেকেই গায়ে গঞ্জে গেছেন এবং তাদের সঙ্গে সখ্য করেছেন, এবং তারা কিন্তু তাকে সেই 72 সনের 1 কোটি টন খাদ্যশস্যের তুলনায় এখন কিন্তু 4 কোটি টন খাদ্যশস্য তারা উৎপাদন করে দিচ্ছেন। যে বাংলা ভাষা এ পাকিস্তানিরা পদদলিত করতে চাইল, তাদেরকে কিন্তু একটা উছিলাকে ধরে শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা করতে চাইলেন। শেখ হাসিনার যদি সাহস আপনি মনে করতে চান, এই যে রোহিঙ্গা যারা নিজ দেশ হতে বিতাড়িত, তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন। তারা নয়, মাইগ্রেন্ট নয়, তাদেরকে আশ্রয় দিয়েছেন পরম মমতায়, কারণ তিনি জানেন এদের যাওয়ার কোনো জায়গা নেই। তার বোন রেহানা বলেছেন যে আপা, যদি এই 16 কোটি লোককে খাওয়াতে পারি তাহলে আরো 10 লক্ষ লোককে। এইটা হলো তাদের গাটস, মানবতাবোধ। যে শেখ হাসিনা 1997 সনে ছাত্রলীগের কমিটি স্থগিত করে তাদের হাতে খাতা কলম ধরিয়ে দিয়ে অন্য নেত্রীকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি যেটা করলাম আপনিও সেটা করেন, ছাত্র রাজনীতিকে আমরা ভালোভাবে সংস্কার করি। যে শেখ হাসিনা 1999 সনে ব্যক্তি খাতে 21-এ টেলিভিশন দিয়েছেন, কত বড় বুকের পাটা থাকলে এই কাজটি একজন, এবং কত আত্মবিশ্বাস থাকলে, প্রত্যয় থাকলে করতে পারে সেটা। তো এইরকম অনেক অর্জনের কথা আরো বলা যায়, দুই একটা বলি। অনেক সাহস এবং অনেক মানবতাবোধ না থাকলে একজন সাজাপ্রাপ্ত আসামি প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিনি নির্বাহী আদেশে মুক্তি দিয়ে তার ঘরে থাকার অনুমতি অবশ্যই দিতেন না। কারণ বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনার বিরুদ্ধে কত যে মামলা দিয়েছেন, কিন্তু একটাও প্রমাণ করতে পারেন না। কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা কিন্তু প্রমাণিত হয়েছে। আপনি আরো সাহস দেখেন, তিনি জাতিসংঘে তার পরিচিতি হলো একজন বিশ্ব নেতা হিসাবে, কারণ তিনি জলবায়ুর ব্যাপারে, দুর্যোগের ব্যাপারে নেতৃত্ব দিচ্ছেন, সবাই সেটা মেনে নিচ্ছেন। 1997 সনে যে পার্বত্য শান্তি চুক্তি করেছিলেন, IMF এর ব্যবস্থাপনা পরিচালক মিস্টার ডে লা রোসা, IMF এর নির্বাহী কমিটির সবাই বলেছিলেন এই যে পার্বত্য শান্তি চুক্তি, এটা বিশ্ব শান্তির পথে একটা বড় ধরনের অগ্রগতির পরিচয়। এই হলো শেখ হাসিনা, এই হলো তার অর্জন। কিন্তু দেখেন আপনি, তিনি এই যে কোভিড হচ্ছে, কোভিডে বলতে গেলে সারা পৃথিবী লন্ডভন্ড, বাংলাদেশেও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তিনি যে বিচক্ষণতার সাথে নেতৃত্ব দিয়ে এইটাকে জীবিকা এবং জীবনের মধ্যে একটা ভারসাম্য রেখে এই সমাধান এখন পর্যন্ত করতে পেরেছেন। আশা করি আগামী দিনগুলোতেও ক্ষয়ক্ষতি প্রতিবেশী দেশ বা অন্যান্য দেশের তুলনায় অনেক কম হবে বলে আমি মনে করি। কাজেই তার অর্জনের যে কোনটা রেখে আমি কোনটাকে বলবো জানি না, কিন্তু অর্জন অসীম। এই যে পদ্মা সেতুর কথা বললাম, বিশ্বব্যাংক একটি স্পর্ধিত প্রতিষ্ঠান, তাদের কোনো দয়া মায়া নাই। যেই মুহূর্তে তাদের
নথিতে লেখা হলো যে বাংলাদেশে এইটা নিয়ে দুর্নীতি হবে, তিনি জানা মাত্র বিশ্ব ব্যাংকে কিন্তু সুযোগ দেন নাই। তিনি নিজে বলেছেন তোমাদের ঋণ আমি নিতে চাই না। তারপরে তো সেতু তো হলো, জি আমরা সবাই জানি বিশ্ব ব্যাংকের সভাপতি এবং প্রধান অর্থনীতিবিদ তারা কিন্তু বাংলাদেশে বারবার আসছে, তাকে বেগাত্তা করেছে যে আপনি এটা নেন, এবং যখন উনি নেন নাই তখন কিন্তু তারা ক্ষমা প্রার্থনা করেছে। এই কিন্তু শেখ হাসিনা, তিনি তার সবচেয়ে বড় যে শক্তি সেটা হলো তিনি জনমানুষের নেতা। তাদের সঙ্গে থাকেন, তাদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের দুঃখ দুর্দশা তার হৃদয়ে প্রতিধ্বনিত হয়, এবং তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য সমৃদ্ধ উন্নত বাংলাদেশ সৃষ্টি করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন, এবং তার কাজে অনেক সফলতা আছে, অনেক পথ যেতে। একটা কথা শুধু এই পর্যায়ে বলি, তিনি জাতির পিতার প্রদর্শিত পথ থেকে এক চুলও বিচ্যুত হন নাই, এবং তিনি সংবিধানে যেভাবে যা করতে বলা আছে সেইভাবে তাই করছেন। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। আমি আসবো আবার আপনার কাছে। এবং মিস্টার সুভাষ সিংহ রায়, শেখ হাসিনা অত্যন্ত সাহসী, মৃত্যুকে তোয়াক্কা করেন না, তিনি যথেষ্ট পরিশ্রম করেন, অত্যন্ত পরিশ্রমী, তিনি সব কিছুর খোঁজ খবর রাখেন এবং সব দিকে নজর দেন। এগুলো নিয়ে কোনো ভিন্নমত নেই, এবং ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন যা বললেন সেগুলো নিয়ে আমার মনে হয় না কেউ ভিন্নমত করবে। তো আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই, যেটি ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন উল্লেখ করেছিলেন, যে 1975 সালে সেই যুগান্তক ঘটনার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার 33 জনের মধ্যে 27 জন যোগ দিয়েছিলেন, এবং যেটিকে ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলছিলেন যে অত্যন্ত স্ট্রং ওয়ার্ড হয়েছে, যে তিনি বলছিলেন যে তাদের ঈমান নেই, এটি তার কাছে মনে হয়েছে, বা ঈমান ছিল কিনা। আমি যদি আপনাকে এইভাবে প্রশ্ন করতে চাই, যে আপনি নিজে উল্লেখ করেছেন আপনার কথার সূচনায় যে আজকে যারা নতুন আওয়ামী লীগার হয়েছেন বা সেজেছেন, এরকম কথা আপনি একটু বলছিলেন, সেই এই আপনাদের দুজনের কথার সূত্র ধরে যে আমি প্রশ্ন করতে যাই, বাস্তবতা, এখনকার বাস্তবতায় যদি আমরা দেখি, আমি একটু এরকম কি মনে হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে খানিকটা একা হয়ে যাচ্ছেন? মানে তিনি, আমরা প্রায়শই এই কথা শুনি যে তিনি একা সব করছেন, বা অনেকেই বলেন যে অন্যরা তাকে সাপোর্ট দিচ্ছে না। সেটা কেন হচ্ছে? ছাত্রলীগের প্রসঙ্গ যেটি ডক্টর ফরাসউদ্দিন টেনেছেন, অত্যন্ত যথার্থ, যৌক্তিক সিদ্ধান্ত সেদিন ছিল, কিন্তু আমরা ছাত্রলীগের হাতে কিন্তু অনেক সময় সেই বই কলমের বদলে আমরা অন্যান্য জিনিস দেখেছি, যেগুলো কোনোভাবেই কাম্য নয়, এমনকি যেগুলো আসলে একসময় ছাত্র শিবিরের হাতে থাকতো। আমরা যখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, আমরা সেই সব বিষয়ের মোকাবেলা করেছি এবং সমালোচনা করেছি, এবং শেখ হাসিনা বিরক্ত হয়ে একসময় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে দিলেন। আবার আপনি উল্লেখ করেছিলেন কিছু নাম, যারা, এবং ডক্টর ফরাসউদ্দিন উল্লেখ করেছিলেন, যারা শেখ হাসিনাকে সেদিন নিয়ে এসেছিলেন দেশে, আওয়ামী লীগের হাল ধরতে বলেছিলেন, ত্রিধা বিভক্ত আওয়ামী লীগের, এবং তিনি হাল যথাযথভাবেই ধরেছিলেন। প্রশ্ন হচ্ছে যে যারা তাকে সেদিন নিয়ে আসতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, আমরা দেখলাম, এই যে আমি প্রশ্ন করলাম যে তিনি একা হয়ে যাচ্ছেন কিনা, তারাও কিন্তু তার কাছে শেষ পর্যন্ত কেউ থাকলেন না বা থাকতে পারলেন না। আমি জানি না যেভাবে কে কিভাবে বলবেন, আপনার কাছে একটু শুনতে চাই। না, আপনি এমন সময় এই প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি বেশ প্রাসঙ্গিক এবং এই প্রশ্নের যথার্থতা রয়েছে। আপনি প্রথমে যে প্রশ্নটি আমাকে করেছিলেন, সেই প্রশ্ন যদি এক কথা আমি উত্তর দিয়েই আমি উত্তরটা দিই, যে 1981 সালের 17ই মে সেদিন শেখ হাসিনার হাত ধরে ফিরে এসেছিল বাংলাদেশ। আমি আবারও বলি, সেদিন শেখ হাসিনার হাত ধরে ফিরে এসেছিল বাংলাদেশ। কেননা বাংলাদেশকে পাকিস্তান বানানোর যত চক্রান্ত, সবই প্রায় সম্পন্ন হয়েছিল। আপনার যে প্রশ্নের যথার্থতা, যেটা আমি বললাম পরবর্তীতে, এটা তো অবশ্যই আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত গান আছে যে আপন জনে ছাড়বে তোরে, ভাবনা করা চলবে না। অনেকে তাকে ছেড়ে গিয়েছে। শেখ হাসিনা দেশে আসার পর আমি উল্লেখ করি যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, শুধু এইটুকু বললাম, দুজনই কিন্তু তাকে ছেড়ে আর একজনের সাথে কিন্তু দল করতে গিয়েছিলেন। অতএব এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের ইতিহাসে কিন্তু রয়েছে। কিন্তু গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে একটা কথা খুব স্পষ্ট করে দৃঢ়তার সাথে বলেছেন,
ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না। এবং এখানে এখানে আমি আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যে আওয়ামী লীগের একটি ওয়ার্কিং কমিটির সভায় সম্ভবত শেখ হাসিনা কিন্তু একবার বলেছিলেন যে আমাকে আওয়ামী লীগের অনেককেই কেনা যাবে কিন্তু আমাকে কখনো কেনা যায় না, আমাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে কেনা যায়, এরকম কথা বলেছেন। সেটিও আমি বলছি যে বাংলাদেশের সকলেই কিন্তু মোটামুটি জানেন তার সততা, তার দক্ষতা, তার সৃজনশীলতা, তার দেশপ্রেম, তার মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা। ভালোবেসেছেন বলেই তো তিনি দেশে ফিরে এসেছেন। তিনি যখন ডক্টর ফরাসউদ্দিন স্যার আরো ভালো বলতে পারবেন, যখন দেশ ছেড়ে যান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে জার্মানিতে যান, বাংলাদেশ ব্যাংকের থেকে তার এন্ডোজ করা হয়েছিল মাত্র $25। এমন একটা সাদাসিধা জীবন বঙ্গবন্ধুর পরিবারে ছিল, যে বাড়িতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ ছিল না, যেই বাড়ির দেওয়াল খুব উঁচু ছিল না। এবং ডক্টর ফরাসউদ্দিন স্যারের কাছ থেকে শোনা আমাদের সেই মহিষী মাতা বঙ্গমাতা হযরত মুসিব একবার একান্ত সচিব বঙ্গবন্ধু ডক্টর ফরাসউদ্দিন, যে আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন, তাকে বলেছিলেন নাকি যে তোমরা নাকি বঙ্গবন্ধুকে নিয়ে যাচ্ছ গণভবনে, যদি উনি নিয়ে যাও তাহলে যে রমা যে বাজারটা করে আনে প্রতিদিন সকালে মোহাম্মদপুর বাজার থেকে, যাওয়ার সময় তিনি দেখে যান যে কোন জিনিসের কত দাম, এই সুযোগটা তো ওখানে থাকবে না। অনেক কথা, একটা কথা খুব ভালো করে স্পষ্ট করে বলি, এই যে 80-র দশকের মাঝামাঝি 83 কিংবা 84 সালে যখন কবি হাসান হাফিজুর রহমান তিনি যখন স্বাধীনতা যুদ্ধের দলিল খণ্ড কাজ করছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বঙ্গবন্ধু ভবনে, ওই ধানমন্ডির 32 নম্বরে। যখন বারবার শেখ হাসিনাকে কবি হাসান হাফিজুর রহমান আপনি আপনি করে কথা বলছেন, তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছেন, আমি আপনার বয়সে অনেক ছোট, আপনি বারবার আপনি আপনি করছেন কেন? তখন হাসান হাফিজুর রহমান বলেছিলেন যে আপনিই তো বাংলাদেশ। আসলে শেখ হাসিনা আপনিই তো বাংলাদেশ। আজকে স্যার যে কথাটি বললেন, একজন নরওয়েজিয়ান আর একজন বিলেতি, দুজন অর্থনীতিবিদ এক সময় তো মন্তব্য করেছিলেন, জাস্ট ফ্যালান্ড অ্যান্ড জে আর পার্কিনসন, যে বাংলাদেশ যদি দাঁড়িয়ে যায় পৃথিবীর সবাই দাঁড়িয়ে যাবে। আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশ এখন সমীহর জায়গায় অবস্থান করছে। বাংলাদেশ এখন বিশ্ব ব্যাংকের ভূকটিকে উপেক্ষা করতে পারে। বাংলাদেশ এখন 96 সালে যখন তিনি প্রথম প্রধানমন্ত্রী হন, মতিয়া চৌধুরী যখন কৃষিমন্ত্রী ছিলেন ও খাদ্যমন্ত্রী ছিলেন, আপনিও জানেন এবং স্বীকার করবেন, তখন সারে কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না বলে IMF এবং বিশ্ব ব্যাংক কিন্তু প্রেসক্রিপশন দিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সেই প্রেসক্রিপশন শোনেন নাই। গত 10-12 বছরে প্রতি বছর 8,500 থেকে 9,000 কোটি টাকা শুধু সারে ভর্তুকি দেওয়া হচ্ছে। শেখ হাসিনা এসেছেন বলেই এই কৃষকরা কিন্তু স্বল্প মূল্যে সার পেয়েছে। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে, বেগম খালেদা জিয়ার এবং জামাত সরকারের সময় কৃষকেরা মাঠে নেমেছিল সারের দাবিতে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। বিদ্যুতের দাবিতে আজকে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বিদ্যুতের দাবিতে রাস্তায় মানুষ নেমেছিল, কনসার্টে চাঁপাইনবাবগঞ্জে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। আর শেখ হাসিনার সময় সে কল্যাণমুখী রাষ্ট্রের কথা আমরা বলি কিংবা আমরা শুনি কিংবা প্রকৃত অর্থে আমরা দেখি। আজকে বাংলাদেশে 23টি মন্ত্রণালয়ে 143টি আপনার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিষয় রয়েছে। কখনো কেউ ভাবেনি 1992 সালে যখন শেখ হাসিনা বিরোধী দলের নেতা 16ই জুলাই তিনি জাতীয় সংসদে প্রায় 2 ঘন্টার মতো বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতার বিষয়বস্তু ছিল গোলাম আজম সহ মানবতা বিরোধী অপরাধের সাথে যারা যুক্ত ছিল তাদের বিচারের দাবিতে তিনি প্রায় 2 ঘন্টা বক্তৃতা রেখেছিলেন। এবং আজকে যে সংসদীয় গণতন্ত্র, সেই গণতন্ত্র যদি শেখ হাসিনা না ফিরতেন তাহলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না। 91 সালে
শতকরা হিসেবে বেশি ভোট পেয়েছিলেন, মোট সংখ্যার বিষয়েও বেশি ভোট পেয়েছিল আওয়ামী লীগ। কিন্তু আপনি জানেন নানান রকম ষড়যন্ত্রের জালপালা বিস্তৃত হয়েছিল। আওয়ামী লীগের জোটের সাথে ছিল, অথচ কাস্তে মার্কায় দাঁড়িয়েছিলেন। এরকম 42টা সিটে আওয়ামী লীগের ভোট কেড়ে নেওয়া হয়েছিল, প্রায় 42টা সিট। অনেক বিস্তৃত ব্যাখ্যা, সে জায়গায় গেলাম না। তারপরে যখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে বেতার ভাষণে, টেলিভিশন ভাষণে বলেছিলেন, যদি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকারে ফিরতে হয়, তাহলে সরকারি দলকে পার্লামেন্টে বিল আনতে হবে, কেননা সেই বিলের উপরে ভিত্তি করে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু সরকারি দল বিএনপি সেই বিলটি আনছে না। তখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখনকার বিরোধী দলের নেত্রী, তার নির্দেশে মরহুম আব্দুস সামাদ আজাদ এবং মরহুম সালাউদ্দিন ইউসুফ খুলনা থেকে নির্বাচিত ছিলেন, মন্ত্রীও ছিলেন 96 সালের সরকারের সময়। তারা দুইজন বিল আনেন, সেই বিলের উপরে ভিত্তি করেই আজকে সংসদীয় পদ্ধতির সরকার। কখনো কেউ ভাবেনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, আমরা যখন ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলাম কখনো ভাবেনি যুদ্ধাপরাধীর বিচার কখনো বাংলাদেশে আমরা সম্পন্ন হতে দেখব। যুদ্ধাপরাধীর বিচার করতে যে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি থেকে শুরু করে এবং তার পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এবং নানান রকম আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল এই ফাঁসি যেন দেওয়া না হয়। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ভয়ে ভীত হননি। তিনি সাধারণ আদালতেই বিচার করেছেন, সেই বিচার সম্পন্ন করেছেন। শেখ হাসিনা দেশে ফিরে না আসলে এগুলো কোনোটাই সম্পন্ন হতো না। একটি কথা আপনাকে বলি, গতকালকে আপনি দেখেছেন যে বাংলাদেশের এখন মাথা পিছু আয় 2020 এবং 2021 অর্থ বছরে $2,227 মার্কিন ডলার। এক সময় কেউ কল্পনাও করতে পারেনি। বাংলাদেশকে বঙ্গবন্ধু এলডিসি ভুক্ত দেশ সংযুক্ত করতে পেরেছিলেন। সেই জায়গার থেকে আজকে মধ্যম আয়ের দেশের দিকে যে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, এগিয়ে যাওয়ার যে স্পষ্টতা, সেটা কিন্তু আজকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন। ধন্যবাদ, সেটা সম্ভব হয়েছে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন। আমাদের হাতে আসলে খুব বেশি সময় নেই আপনাদের দুজনের জন্য, সেজন্য একটু এই পর্যায়ে একটু ছোট করে আনতে হবে আলোচনাটা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণতন্ত্রের মানুষ কন্যা বলেন, তাকে ভালোবেসে তার অনুসারীরা, দলের নেতাকর্মীরা, তার বাইরেও অনেকেই বলেন। এবং তিনি এক সময় মিস্টার সুভাষ সিংহ রায় যথার্থই বলেছেন যে ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছিলেন এবং সেটির মানে ভোট এবং ভাতকে একসঙ্গে মিলিয়ে আসলে এই অধিকার প্রতিষ্ঠার কথা তিনি বলেছেন। কিন্তু আজকে তিনি যখন টানা তৃতীয় দফা সরকারে আছেন, তখন অনেকেই প্রশ্ন তোলে যে বাংলাদেশে সেই ভোট এখন প্রশ্নবিদ্ধ, সেই গণতন্ত্র এখন আছে কি নেই, বা থাকলে কোন মানের আছে সেটি নিয়ে বিতর্ক আছে। এখানে ভাত আছে কিন্তু এখান থেকে অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এখানে দুর্নীতি একটা চরম পর্যায়ে নেমেছে এবং এখানে ক্যাপিটাল মার্কেটে প্রায়শই কি হয় আমরা সকলেই জানি যে ক্যাপিটাল মার্কেটের ধস, বিপর্যয়, আমাদের ব্যাংকিং সেক্টরের নৈরাজ্য, সব মিলিয়ে আপনার কাছে শুনতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেটি আমি নিজে উল্লেখ করছিলাম, তিনি যথেষ্ট পরিশ্রম করেন, খোঁজ খবর রাখেন, তিনি শক্ত হাতে দেশ পরিচালনা করবার সক্ষমতা রাখেন, কারণ উনি অনেক অ্যাক্টিভ। কিন্তু এই সময় এই সব প্রশ্নগুলো যখন ওঠে, সেই সব প্রশ্নের জবাব আসলে কি হবে, কেন হচ্ছে এগুলো? ডক্টর ফরাসুদ্দিন। আপনাকে ধন্যবাদ। আমি এর আগে একটি কথা বলতে চাই, হয়তো আর বেশি সময় পাবো না। জি, আমাদের হাতে খুব বেশি সময় নয়। জি, 81 সনের 17ই মে তারিখে বাংলাদেশের আকাশে একটি নতুন সূর্যের উদয় হয়। সেই সূর্যের নাম শেখ হাসিনা। তিনি যে অর্জনে, যে অবস্থায় আমাদের নিয়ে গেছেন, যে উচ্চতায় নিয়ে গেছেন, সেটা কল্পনারও অতীত ছিল, শুধু আমাদের নয়, বিশ্বের অনেক লোকেরই, তাবৎ লোকের। আমি তার একটি বোকামি এবং একটি বিচক্ষণতার কথা বলে আপনার উত্তর দেব। 2001 সন, আমরা সবাই জানি এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিলেন। তিনি চট্টগ্রাম আভ্যন্তরীণ ঘাঁটিটাকে একটা বিশেষ জায়গায় করতে চেয়েছিলেন।
প্রস্তাব দিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে হ্যাঁ অবশ্যই আমরা যৌথভাবে এটা করব, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি অবশ্যই কোন জায়গায় সেটি হবে এটা আমরা যৌথভাবে নির্ধারণ করব। তিনি কিন্তু প্রায় ওয়াক আউট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, এবং তিনি ডক্টর ইউনূসের সঙ্গে গ্রামে চলে গিয়েছিলেন। আরো একটি ঘটনা তখনকার, একজন বড় মাপের আওয়ামী লীগ নেতা তখন, এখন বিএনপির খুব বড় নেতা, তিনি একটা দল নিয়ে আসলেন শেখ হাসিনার কাছে, গ্যাস এক্সপোর্ট করবেন কিনা ভারতে। তিনি বলেন নিশ্চয়ই, অবশ্যই, আমার 30 বছরের ব্যবহারযোগ্য গ্যাস রেখে বাকিটা। তারাও কিন্তু ওয়াকআউট করে গিয়েছিলেন, অন্য জায়গায় গিয়েছিলেন, সেখানে কিন্তু বলেছিলেন ইনশাআল্লাহ, কিন্তু সেই ইনশাআল্লাহ কিন্তু বাস্তবায়িত হয়নি। এই সমস্ত প্রেক্ষিতে তিনি যে অর্জনগুলো হয়েছে তার কৃতিত্ব তাকে দিতে হবে। যে সমস্যাগুলোর কথা আপনি বলেছেন এইগুলো হলো ইমপ্লিমেন্টেশন হ্যাজার্ড, কারণ সব কাজ উনি করতে পারবেন না। তার সহকর্মীরা অনেকেই ওনাকে লেট ডাউন করছে আমরা জানি। সম্প্রতি তার একজন পরামর্শক প্রয়াত হয়েছে, আমি যতদূর জানি মোনেম খানের লাশ বাংলার দামাল ছেলেমেয়েরা উঠে ফেলেছিল, বলছিল বাংলার মাটিতে তোমার ঠাঁই নাই। আর তার এক জনবন্ধু শেখ হাসিনার একজন পরামর্শকের মৃত্যুর পরে ফেসবুক আমি পড়ি না, ইউটিউব আমি পড়ি না, কিন্তু আমাকে বলা হয়েছে ঘৃণার চাদরে আবৃত অমুকের লাশ। কাজেই সবসময় যে ওনার পরামর্শক নির্বাচন ঠিক হয় তা না, কিন্তু একবার কিন্তু প্রচন্ড বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশ বেঁচে গেছে, তিনি বেঁচে গেছেন কখন? যখন কেয়ারটেকার গভর্নমেন্টের অবস্থা একেবারে লেজে গুবরে, ফখরুদ্দিন সরকারের কথা, মঈনুদ্দিন সরকারের কথা বলছি, তখন তাকে জেলে নেবে, নিতেই পারে, যখন জবাবদিহিমূলক জেলে নেবে, তিনি কি করলেন? যাওয়ার সময় বলে গেলেন ক্ষমতা থাকবে জিল্লুর রহমান সাহেবের কাছে এবং সৈয়দ আশরাফের কাছে। এই যে বিচক্ষণতা, আমার মনে হয় তার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ বিচক্ষণতা। দলের ক্ষমতা, জি জি দলের ক্ষমতা, জি জি দলের ক্ষমতা, দলের ক্ষমতাই তো। যদি না দিতেন তাহলে তারা কিন্তু নামে -2, শেখ হাসিনাকে কিন্তু -1 করে দেওয়ার কিন্তু একেবারে তারা তৈরি ছিল। তার প্রতি আনুগত্যের কথা অনেকেই বলেন, আমিও প্রশ্ন করেছি, কিন্তু এই যে 21শে আগস্ট 2004 সরকারি পৃষ্ঠপোষকতায় আরজেস গ্রেনেড দিয়ে তাকে যখন হত্যা করার জন্য গ্রেনেড ছোড়া হয়, তার দুই পাশে 2টি মানব বর্ম তৈরি হয়। এটা কিন্তু তার প্রতি তার দলের নেতাদের ভালোবাসা, আনুগত্যের প্রতীক। ভুল ত্রুটি কিছু হচ্ছে, এগুলো হতেই পারে, কাজ করলেই কিছু ভুল হয়, এগুলো শুধরানোর সময় আছে। কিন্তু আমি মনে করি তিনি বাংলাদেশের নতুন সূর্য, তিনি পৃথিবীকে ভালোভাবে পরিচালিত করার জন্য পরামর্শ দিচ্ছেন, এবং মানবতার মাতা হিসাবে তার অনেক পরামর্শই কিন্তু শোনা হয়। মিস্টার সুভাষ সিংহ রায়। না, আমি একেবারে শেষে যে কথাটি বলবো, যে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আবারও উল্লেখ করতে ভালো লাগছে আমার, 1981 সালে 17ই মে তার হাত ধরেই ফিরে এসেছিল বাংলাদেশ। এই যে তার যে এই যে পথ চলায়, এই পথ চলায় কিন্তু বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। 37টি আন্তর্জাতিক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন, এবং সারা পৃথিবীতে আজকে বাংলাদেশ একটি সমীহ নাম, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তিনি যা ব্যক্ত করেন। এবং বাংলাদেশের এই অগ্রযাত্রা নিয়ে সকলে বিস্ময় প্রকাশ করেন, এবং অনেকে বলেন যে শেখ হাসিনাস বাংলাদেশ। এই যে তার যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি তার যে অনুভূতির জায়গা, সেটা তার পিতার কাছ থেকে পেয়েছেন। তার বয়স এবার 28শে সেপ্টেম্বর তিনি 75 বছরে পা দেবেন। আমি যদি 62 সাল শিক্ষা আন্দোলন থেকে শুরু করি, তাহলে তার রাজনীতির বয়স হচ্ছে প্রায় 59 বছর। সারা পৃথিবীতে
এত রাজনৈতিক দক্ষতায়, এত কষ্টের সমস্ত ইতিহাস নিয়ে কেউ কখনো রাজনীতি করে। জি, একটু শেষ করতে হবে মিস্টার রয়। এই সমৃদ্ধর যে জায়গায়, সেই জায়গায় আমি বলবো শেখ হাসিনার আদর্শ, যে বঙ্গবন্ধু যে রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, সেটা সমাপ্ত করবার জন্য কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন এবং সেই কাজ তিনি সমাপ্তির পথের দিকে এগোচ্ছেন। গতকালকেও তিনি ওআইসির কার্যনির্বাহী বৈঠকে ফিলিস্তিনি ইস্যু নিয়ে যে আহ্বান জানিয়েছেন, ফিলিস্তিনিদের প্রতি যে সহানুভূতি জানিয়ে মাহমুদ আব্বাসকে যে প্রধানমন্ত্রী চিঠি দিয়েছেন, এটা শেখ হাসিনা, আপনি জানেন 1991 থেকে 96 এর সংসদে এবং 2001 থেকে 2006 যে শাসনামল ছিল, বিএনপি শাসনামল, তখনও বিরোধী দলের নেতা হিসেবে তিনি বারবার কিন্তু এই প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন এবং আন্তর্জাতিক রাজনীতিতে শেখ হাসিনা একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন তার নিজের দক্ষতায় এবং সেই রাজনীতির বিকশিত করেছেন। অতএব একটা কথাই বলবো, শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং শেখ হাসিনা যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান, পৃথিবীর বুকে বাংলাদেশ সেই সমৃদ্ধ বাংলাদেশের পথ খুঁজে পাবে। যেই স্বপ্ন বঙ্গবন্ধু বলতেন, বাংলাদেশকে সোনার বাংলা তিনি প্রতিষ্ঠিত করবেন, এই বিশ্বাস, এই আস্থা শুধু আমার না, সাধারণ জনগণের আছে। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনি 30 সেকেন্ডসে কিছু যোগ করতে চান? আমাকে শেষ করতে হবে। আমি শুধু একটা কথা বলবো কবিগুরুর ভাষায়, যারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি করেছ? তুমি কি বেসেছ ভালো? না, বঙ্গবন্ধুর খুনিদের এবং হাসিনার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে শেখ হাসিনার সঙ্গে, তাদের ক্ষমা করতে পারলাম না, ভালোবাসতে পারলাম না, দুঃখিত। বাংলাদেশকে ভালোবাসি, জাতির পিতাকে ভালোবাসি, তার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা এবং দ্বিতীয় সন্তান শেখ রেহানাকে ভালোবাসি, তাদের মঙ্গল চাই। তারা দেশের জন্য তাদের সর্বস্ব দান করেছেন এবং সেটা আমাদের জন্য একটা চরম এবং পরম পাওয়া। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন এবং মিস্টার সুভাষ সিংহ রায় এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, কথা হচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে। গতকাল 17ই মে ছিল সেই প্রত্যাবর্তন দিবস। 1981 সালে এই দিনে 1975-এর সেই নারকীয় হত্যাযজ্ঞের পরে তিনি দেশে ফেরত এসেছিলেন। তার আগ থেকে তিনি বাইরে ছিলেন এবং বাইরে ছিলেন বলেই তিনি বেঁচে গেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু বাংলাদেশের এই দেশটির জন্মদানে নেতৃত্ব দিয়েছেন, জীবনে অনেক অনেক ত্যাগ স্বীকার করেছেন। শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেল খেটেছেন, জুলুম সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, মৃত্যুর দুয়ার থেকে বারবার ফেরত এসেছেন। কাজেই বাংলাদেশের মানুষ চাইবে যে শেখ হাসিনা তার এবং তার পিতার যে কারণে তারা ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগের মূল্য দিতে গিয়ে মানুষের সেই স্বপ্ন আকুতি এবং তারা সেদিন যেসব সংগ্রামের সঙ্গে ছিলেন সেগুলো পূরণ করবার জন্য সবসময় সচেষ্ট থাকবেন। আমরা বিশ্বাস করি তিনি সেই সচেষ্ট থাকবার পথে, বা তার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। মানুষের যে চাওয়া সেগুলো তিনি পুরোপুরি পূরণ করবার চেষ্টা করবেন, পূরণ করবেন। এবং শেখ হাসিনা নিঃসন্দেহে বাংলাদেশে অনেক কিছু করেছেন। আমার অতিথিরা বলছিলেন অনেক অবকাঠামো উন্নয়ন থেকে অনেক কিছু তিনি ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের জনগণকে এই স্বাধীন দেশে। কিন্তু একই সঙ্গে শেখ হাসিনার কাছেও মানুষের অনেক প্রত্যাশা, মানুষও তাকে অনেক দিয়েছে। তিনি চারবার বাংলাদেশে এটি রেকর্ড পরিমাণ সময় তিনি বাংলাদেশের শাসন ক্ষমতায় প্রধানমন্ত্রিত্ব করছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব তিনি দীর্ঘ সময় ধরে দিচ্ছেন। কাজেই তার কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং আমরা আশা করব যে তিনি সেই প্রত্যাশা পূরণ করবার জন্য সচেষ্ট থাকবেন এবং তার চিন্তায়, ইচ্ছায়, কর্মে এবং সামগ্রিকভাবে সব কিছুতে তার স্বপ্নে যেন বাংলাদেশের মানুষের অংশগ্রহণ সব কিছুতে থাকে, মানুষ যেন সবার উপরে থাকে। তিনি রাষ্ট্র পরিচালনার সময় যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, রাজনৈতিক ক্রিয়াকর্ম করছেন, তার সব কিছুতে যেন জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবার চেষ্টা তিনি করেন। আমরা সকলেই তার জন্য শুভকামনা জানাই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।